যে আপনার ছেলেবেলাটা আগে একটুখানি আমাদের কাছে ন্যারেট করবেন, যাতে সবাই আপনাকে ভালো করে বুঝতে পারে, চিনতে পারে যে আপনার ছেলেবেলাটা কিরকম ছিল। অভিনয় তো তারা সবাই যা দেখার দেখেছে। এছাড়া আমার বাবা 67-এ আব্দুল্লাহ রসুল সাহেবের সিএ, এবং জ্যোতি 69-এ জ্যোতিবাবুর পিএ। যে যে রাত্রিরে যে যে এলাকায় সিআরপিএফ এর রেড হতো, একই সঙ্গে সঙ্গে কংগ্রেস এবং নকশালদের আক্রমণ হতো। এবং সেখানে ক্লাস 9.5 অব্দি থাকি, আমার শরীরে অনেক রকমের গন্ডগোল দেখা দেয়। তখন বাংলার আন্ডার 19-এ আমি অন্যতম একজন ছিলাম। না না, অভিনয়ের সঙ্গে তো ছোটবেলা থেকে, মানে শৈশব থেকেই যুক্ত ছিলাম। বাঙালি এবং কেরানি এ দুটো সমার্থক শব্দ। কোভিড আসার পর কেরানি বাঙালিকে দোকানি বাঙালি করেছে। 90 সালকে আপনি একটু বেশি গুরুত্ব দিচ্ছেন। সিঙ্গেল চ্যানেলে কিছু কিছু স্টপার, বন্ধু তুমি ছিলে ভালো, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সিরিয়ালে চান্স পাই। তো ফলে তখন আমি বিভিন্ন রকম বেচু বাবুর কাজ করতাম, কিরকম? বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতাম। এই যে এতগুলো মিডিয়ামে যে অভিনয় করলেন, এদের মধ্যে কোন মিডিয়ামের দর্শককে আপনার মনে হচ্ছে সব থেকে, মানে তারা আপনার কাছে সব থেকে বেশি প্রিয়? যদিও আর আমরা দিনমজুর তো, যেদিন কাজ করি সেদিনকে টাকা পাই, সেদিন কার টাকা পাই, যদিও সেই টাকাটা কখনো কখনো 2 মাস বাদে পাই, কখনো কখনো 1 মাস বাদে পাই। আমার নিজের মনে হয় যে আমি অভিনয় শিক্ষার ক্ষেত্রে মান হিসেবে ক্লাস 12-এর বেশি পাশ করতে পারিনি, সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছি। মানে এই পশ্চিমবঙ্গে যারা থিয়েটার করেন, তারা, তাদের অধিকাংশই বউয়ের গয়না বন্ধক রেখে থিয়েটার করেন, যেখান থেকে যতটুকু সুবিধা আদায় করা যায়। তো এদের মধ্যে একদল আছেন, এরা সবাই নয়, এদের মধ্যে 1-2%, 98% লোক অন্যরকম, 1-2% আছেন যারা পাস জোগাড়ের খুব চেষ্টা করেন। তখন আজকের তারিখেও এই থিয়েটার করাটা বাড়ির পুরুষদের জন্য যদি বা ঠিক, মহিলারা তো একেবারে মানে চরিত্রহীন হয়ে যাবে, এইটা হচ্ছে ধারণা। প্রথমত মনে করি আমাদের প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ নাটককার, ওর বাংলা লেখার হাত, মুহূর্ত তৈরি করার ক্ষমতা অসাধারণ। নমস্কার। আজকে এমন একজনকে আমরা পেয়েছি, যিনি আমাদের গত 162টা যে এপিসোড হয়েছে তাতে যারা এসেছেন তাদের থেকে সম্পূর্ণ আলাদা এক জগৎ, এবং এক ডাকে এবং মুখ দেখে তো বাঙালি মাত্রেই চিনবেন। পরিচয় দেওয়ার তো সেভাবে কিছু নেই, তবুও খুব আনন্দের সঙ্গে বলি যে চন্দন সেন, তাকে কিভাবে যে ব্যাখ্যা করব জানি না। অভিনেতা, ক্যামেরার সামনে পিছনে, এবং পরিচালক, এবং মানে আরেকটা সাইমালটেনিয়াস, ওনাকে এখন আমরা যে নামে অভিহিত করি, তিনি হচ্ছেন ভয়েস অফ কনসায়েন্স। তিনি প্রকৃত অর্থেই একজন ফাইটার। তো যারা মোটামুটিভাবে নাট্যামোদী, তারা তো কতগুলো জিনিসের সঙ্গে পরিচিত। নাম যেমন ইচ্ছে নদী, ইষ্টিকটম, শ্রীময়ী। চন্দনবাবু, একটা ব্যাপার হচ্ছে কি, আপনাকে একটা অনুরোধ করব, যেটা কোথাও পাইনি, যেটা আপনার কাছে অনুরোধ করব, যে আপনার ছেলেবেলাটা আগে একটুখানি আমাদের কাছে ন্যারেট করবেন, যাতে সবাই আপনাকে ভালো করে বুঝতে পারে, চিনতে পারে যে আপনার ছেলেবেলাটা কিরকম ছিল। অভিনয় তো তারা সবাই যা দেখার দেখেছে।
না না, এটাও বহু জায়গায় আছে। আমার ছেলেবেলাটা কিরকম ছিল, আমার ছেলেবেলাটা ছিল হচ্ছে যে আমার বাবা কিশোরয় সেন তিনি ছিলেন গণশক্তির যে দুজন মাত্র স্টাফ রিপোর্টার। 63 সালে পার্টি ভাগ হওয়ার পর উনি সিপিআইএম এ আসেন, এবং উনি গণশক্তির মানে চিফ রিপোর্টার দুজন মাত্র ছিলেন তখন, সান্ধ্য গণশক্তি যখন চলছে। এছাড়া আমার বাবা 67-এ আব্দুল্লাহ রসুল সাহেবের সিএ, এবং 69-এ জ্যোতিবাবুর পিএ। এছাড়াও গণনাট্য সংঘের অন্যতম, মানে 63-র পর গণনাট্য সংঘের যে খসড়াটা লেখা হয় সেই খসড়া উনি লেখেন, প্রোগ্রামের যে খসড়া। আমার মা হচ্ছেন ভারতীয় গণনাট্য সংঘের সেন্ট্রাল স্কোয়াডের গায়িকা, এবং একই সঙ্গে সঙ্গে কলাকার যে শাখা ছিল গণনাট্য সংঘের, তার অভিনেত্রী। এবং পরবর্তীতে ক্ষেত্রে তো আমার ছোটবেলাটা পুরোটাই কেটেছে হচ্ছে ওই সময়, ধরে নিন ওই 66, 67, 8। আমি 68, 69 থেকে বলতে পারি। সেই সময়টা পুরোটাই কেটেছে হচ্ছে বাবা মা অধিকাংশ সময় বিভিন্ন রকমের ওই যাত্রা হচ্ছে, নাটক হচ্ছে, গান হচ্ছে, আমাকে ওই কোলে কোলেই কাটাতে হয়েছে। আর 71-এর পর থেকে বাবা মা আন্ডারগ্রাউন্ডে থেকেছেন, তখন আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কেউ এসে বলতো বাবুল, আর সঙ্গে সঙ্গে আমি তার সঙ্গে চলে যেতাম। যে যে রাত্রিরে যে যে এলাকায় সিআরপিএফ এর রেড রেড হতো, একই সঙ্গে সঙ্গে কংগ্রেস এবং নকশালদের আক্রমণ হতো, সেই সব জায়গা থেকে বহু মহিলা পুরুষ তারা আমাকে নিয়ে অন্য জায়গায় পাচার করে দিয়েছেন। তারপর আবার আর আমি তখন পড়াশুনো করতাম হচ্ছে সংস্কৃত কলেজিয়েট স্কুলে। সেখানে রোজ সকালবেলা গিয়ে আমাদের অন্যতম কাজ ছিল যে পুলিশ তলা থেকে গুলি চালাতো আর নকশালরা ওপর থেকে বোম ফেলতো। তো এই পুলিশের গুলির যে খোল, সেই খোল যদি জোগাড় করে দিতে পারতাম, আমরা এক্সট্রা একটা করে টিফিন পেতাম ওই নকশাল ছেলেদের কাছ থেকে। এইটা হচ্ছে মোটামুটি আমার ছেলেবেলা। এবং তারপরে আহ 77-এ পুরোটাই পাল্টে যায়। পাল্টে যাওয়ার পর কিছুদিনের পর আমি চলে যাই রামকৃষ্ণ মিশনে সরিষায়, এবং সেখানে ক্লাস 9.5 অব্দি থাকি। আমার শরীরে অনেক রকমের গন্ডগোল দেখা দেয় তখন। মহারাজ তার অন্যতম একজন ছাত্র, মিত্র ইনস্টিটিউশনের তিনি হেডমাস্টার, তাকে রিকোয়েস্ট করে, ফলত আমাকে টিসি না দিয়ে ট্রান্সফার দেওয়া হয়। আহ, আহ, যদিও দুটোর মানে একই, কিন্তু আমার ক্ষেত্রে ওখানে কোন রকম ওই বছরের আহ, যে আমি হাফ ইয়ারলি দিতে পেরেছিলাম, তারপরে আর দিতে পারিনি, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আমি একেবারে ওই শিক্ষাবর্ষ থেকেই ক্লাস 9-এর পরীক্ষা দিই। ক্লাস 10 থেকে আমি ক্রিকেটের সঙ্গে যুক্ত হই, এবং তারপরে আছে এই। আপনি তো আপনি তো একসঙ্গে মানে ক্রিকেটও তো আপনি অনেক দূরই গিয়েছিলেন, যদিও হয়তো বাংলা রঞ্জি দলের হয়ে খেলেননি, কিন্তু তার নিচের লেভেল পর্যন্ত তো না, আপনিও খেলে বাংলার গেছেন। আন্ডার 19-এ আমি অন্যতম একজন ছিলাম। দত্তাত্রেয় কুচবিহার মুখার্জি। ট্রফি যেটাকে বলা হয়। দত্তাত্রেয় মুখার্জি বা এদের সঙ্গেও তো আপনি খেলেছেন তো বোধহয়। হ্যাঁ, মানে আমার কন্টেম্পোরারি হচ্ছে ওই, আহ, কাদের বলি, এই আহ, সৌতম মিত্র, তারপর এখন বোধহয় কোচ টোচ হয়েছে বাপ্পা, কি যেন ভালো নামটা। আমাদের ঠিক আগের জেনারেশন ছিলেন হচ্ছেন আহ আহ, আপনি কি রণদেব বসুর সুব্রত কথা বলছেন? পোড়েল, হ্যাঁ, হ্যাঁ। সুব্রত পোড়েল, হুম, 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 হুম। গদাদা, এরা ছিলেন আমাদের ঠিক ওপরের জেনারেশন। আর আমরা হচ্ছে ঠিক তাদের পরের জেনারেশন, মানে গৌতম ভড়, হ্যাঁ, হ্যাঁ, গৌতম হ্যাঁ, হ্যাঁ। আহ, হুম, হুম। এরা ছিল, মানে আমরা একসঙ্গে খেলেছি। আচ্ছা, চন্দ্রবাবু, এবারে আসি যে আপনার যে এই যে ক্রিকেটটা ডিসকন্টিনিউ করে এই যে অভিনয় জগতে যে এলেন, মানে এবার আস্তে আস্তে আপনার ইয়েতেই যাচ্ছি যে এই অভিনয়ে যাওয়ার ব্যাপারটা কি করে ঘটলো?
না না, অভিনয়ের সঙ্গে তো ছোটবেলা থেকে মানে শৈশব থেকেই যুক্ত ছিলাম। মানে আরো সিরিয়াসলি, তো যে ধরুন কেরিয়ার বা প্যাশন না, যেভাবে আস্তে আস্তে। কেরিয়ার করবো বলে তো কোনো বাঙালির ছেলে তৎকালীন সময় ভাবতে পারতো না। সকলেই কেরানি হওয়ার জন্যই জন্মেছিল, কেরানি হওয়ার দিকেই তাদের মন ছিল। বাঙালি এবং কেরানি এ দুটো সমার্থক শব্দ। অধিকাংশ ক্ষেত্রে আজকের তারিখে এসে অন্যরকম হয়েছে বটে, কিন্তু তৎকালীন সময় মানে এই 77, 78, 80 আহ, থেকে মানে 83 পর্যন্ত রাদা বলা যায়। 90 এর পর থেকে ভারতবর্ষে কেরানির বদলে অন্য কেউ কিছু হওয়ার চেষ্টা করেছে, কিন্তু 90 সালের আগে পর্যন্ত ভারতবর্ষে হয় কেরানি হতো, নয় সেনাতে জয়েন করতো, যেটা আজও করে থাকে চাষির ছেলেরা। আর তা না হলে ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হওয়ার চেষ্টা করতো। এই তো মানে ভারতীয়দের মানে মানে মোটামুটি তাদের যা কেউ এই কোভিড আসার পর কেরানি বাঙালিকে দোকানি বাঙালি করেছে। এবং এই দুই রাজ্যের দুই মানে কেন্দ্র এবং রাজ্যর দুই শাসক দল তাদের ভয়াবহ অসাধারণ সমস্ত ঘটনাবলীর কারণে মানুষের চাকরি যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এবং এরা ক্রমান্বয়ে বিভিন্ন উম, মানে কর্পোরেটদের হাতে সমস্ত জায়গা তুলে দিচ্ছেন, এবং তার ফলে চাকরি যাচ্ছে। ফলত বাঙালি এখন দোকানি হয়েছে। আর সে এখন মানে সবজির দোকান করে, সে এখন মুরগির দোকান করে। যদিও তার মানে এমএড করেছে। এই এখনই এই রাত্রিবেলা আমার চোখের সামনে 26,000 ছেলের যে মানে দুর্নীতির কারণে চাকরি গেছে, এবং তারা যে এখন লড়ে যাচ্ছে রাস্তার উপর দাঁড়িয়ে, এই এই মুহূর্তে লড়ে যাচ্ছে। এবং আজকে যদি বড় কিছু একটা হয়ে যায়, তার দায়িত্ব সম্পূর্ণ রাজ্য সরকারের। সেটা বোধহয় রাজ্য সরকার এখনো বুঝে উঠতে পারছেন না। যাই হোক, মুদ্রা কথা হচ্ছে যে আহ, কেরানি বাঙালি থেকে কোভিড এর পরে এবং 90 সালের পর থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে বাঙালি অন্য রকমের একটা জায়গা পেয়ে তৈরি হয়েছে। আরো আহ, মানে একদম লণ্ঠনের আলোয় পড়া কোনো ছেলে বা মেয়ে গ্রামের থেকে তারা ক্যাট ব্যাট ইত্যাদি ইত্যাদি ক্র্যাক করছে, এবং করে তারা এমবিএ করছে, কেউ আইআইটি যাচ্ছে। তো সেটা করতে পারা গেছে, 90 সালেরই সেটা ফল। 90 সালকে আপনি একটু বেশি গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, তার কারণ হচ্ছে 90 থেকে আমাদের এখানে মনমোহন সিং এর কৃপায় আহ, ভুবনায়ন হয়েছে। এই মুহূর্তে প্রায় 56% এমবিএ এর চাকরি নেই এই এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে। আহ চন্দনবাবু, মানে ব্যাপারটা হচ্ছে আপনার সঙ্গে তো এই ব্যাপারে তো আরো অনেকক্ষণই কথা বলার ইচ্ছে আছে বা প্রয়োজনও আছে। তবে আজকে যে এপিসোডটা যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আপনার এই এই যে অভিনয় জগৎটা নিয়ে, এর পরবর্তীকালে এইগুলো ইস্যু করে আপনার সঙ্গে অতি অবশ্যই বসবো। আগে একটুখানি আপনি বলুন যে আপনার অভিনয় জগতেরটার সঙ্গে আগে মানে আমি তো মোটামুটি এটা থিমেটিক্যালি। আসলে বহুবার বলে ফেলেছি যে ফাইনালি যখন এখানে মাল্টি চ্যানেল এলো, ফাইনালি এখানে যখন মাল্টি চ্যানেল এলো, সেই সময় আমি অবশ্য সিঙ্গেল চ্যানেলে সুযোগ পেয়েছি। সিঙ্গেল চ্যানেলে কিছু কিছু স্টপার, বন্ধু তুমি ছিলে ভালো, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সিরিয়ালে চান্স পাই। কিন্তু ফাইনালি যখন মাল্টি চ্যানেল আসে, সেই সময় আমার মনে হয় যে আমার আর আর আমি খেলার জগতে বুঝতে পেরে গিয়েছিলাম যে আমাকে চাকরি দেবে না, কারণ তার জন্য যে কোটা সিস্টেম থাকে বিভিন্ন কোচেদের, সেই কোটা সিস্টেমে আমি যেমন যাদবপুরটাও পাইনি, যাদবপুর ইউনিভার্সিটিটা পাইনি কলেজ হিসেবে, তেমনি আমি পাইনি চাকরিটাও পাবো পাবো না বুঝে গিয়েছিলাম। তো ফলে তখন আমি বিভিন্ন রকম বেচু বাবুর কাজ করতাম, কিরকম? বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতাম। এমনকি ওই সেটাও করতে ঠিক মতন করতে না পেরে মামা আমার মামার একটা মানে ট্রাক, লরি ইত্যাদি ইত্যাদির ফ্যাক্টরি ছিল। সেই ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতে শুরু করেছিলাম। তাহলে মানে কা- কাঁধে বই নিয়ে কাঁধে বই নিয়ে 8 তলা 10 তলা ওই ওই খাতা পেন্সিল ইত্যাদি ইত্যাদি বিক্রি করার জন্য যেতাম।
তা তো কখনো মনে হয়েছে কি যে বাইরে গিয়ে কোনো চাকরি বাকরির চেষ্টা করাই ভালো? এই যে অভিনয় জগতে মানে আপনি যে এই ব্যাপারটা। যে এখন বলছেন না বাইরে গিয়ে চেষ্টা করা ভালো, হুম 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 এইটা আপনি এখন বসে বলছেন, হুম হুম। 90 সালের 90 সালের পর বসে বলছেন। আমি আপনাকে বলছি হচ্ছে 85, 83, 84, 85 সময়, তখন মানুষ এগুলো ভাবতে পারতো না। যাই হোক, মানে অনেকগুলো ফ্রন্ট ওপেন করেছেন, প্রত্যেকটা ফ্রন্টে অনেক কিছু বলার আছে, মানে জিজ্ঞাসা করার আছে, বলার আছে, মানে আমার নিজের কিছু বলার নেই, আপনার কাছে শোনার আছে। তো যাই হোক, তবু আমি আমি এখন আপনাকে একটা বলবো, একটা জিনিস জিজ্ঞাসা করব। আচ্ছা, আপনি তো সিরিয়ালে অভিনয় করেছেন, আপনি সিনেমাতে অভিনয় করেছেন, আপনি স্টেজে অভিনয় করেছেন, এই যে তিনটে, রেডিও করেছি। রেডিও করেছেন, এই যে এতগুলো মিডিয়ামে যে অভিনয় করলেন, এদের মধ্যে কোন মিডিয়ামের দর্শককে আপনার মনে হচ্ছে সব থেকে, মানে তারা আপনার কাছে সব থেকে বেশি প্রিয়? যদিও সব দর্শকই প্রিয়, তাদের মধ্যে তো রিসেপটিভিটি বলে তো একটা বস্তু আছে। যেমন ধরুন সিরিয়ালের দেখুন, দর্শকদের সঙ্গে সিনেমা। সিরিয়াল করলে যে পরিচিতিটা হয়, আমি জনপ্রিয়তা শব্দটা বাদ দিচ্ছি, পরিচিতিটা হয় সেটা সিনেমা করে এমন বহু ছেলে মেয়ের ক্ষেত্রে সেই পরিচিতিটা হয় না। আমরা আমরা দেখেছি। আহ, সুতরাং যদি আপনি বলেন যে দর্শকের ক্ষেত্রে, তাহলে আমি ভীষণভাবে কৃতজ্ঞ সিরিয়ালের যারা দর্শক তাদের কাছে। এবং তারা আমাকে অনেক কিছু শিখিয়েছেন, তারা আমাকে ভীষণ রকম ভাবে সাহচর্য দিয়েছেন, আশীর্বাদ করেছেন। আহ সিনেমার ক্ষেত্রে, বিশেষ করে কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে আমি খুব একটা জায়গা পাইনি। অদ্ভুত রকম ভাবে এমন কিছু কিছু মানে নির্দেশকের আহ, ছবিতে কাজ পেয়েছি, যারা তথাকথিত ভাবে একমাত্র প্রভাত রায় ছাড়া পরবর্তী ক্ষেত্রে অঞ্জন দত্ত, এবং এখন কিছু কিছু ডিরেক্টর আমাকে নিচ্ছেন, বিশেষ করে মানিক বাবুর মেঘের পর কিছু কিছু ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে কিছু কাজ আসতে শুরু করেছিল, তারপর এখন আর নেই। যদিও আমি খুব স্পষ্টভাবে বলেছিলাম, এই যেদিন আমাকে বিএফজে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেদিনকেই আমি বলেছিলাম যে আহ, দুটো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর 5.5 মাস আমার কোনো কাজ ছিল না। আর আমরা দিনমজুর তো, যেদিন কাজ করি সেদিনকে টাকা পাই, সেদিনকার টাকা পাই, যদিও সেই টাকাটা কখনো কখনো 2 মাস বাদে পাই, কখনো কখনো 1 মাস বাদে পাই। সেটা নির্ভর করে হচ্ছে বিভিন্ন প্রোডাকশনের উপর। তো যাই হোক, তো সেটা ছিল। আহ তো আমি তথাকথিতভাবে সিরিয়ালের দর্শকের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। যদি ভবিষ্যতে কোনোদিন কমার্শিয়াল ছবি মানে রেগুলার বেসিস করতে পারি, তখন আমার একটা নতুন অভিজ্ঞতা হবে। কোথায় যেন আপনার একটা ইন্টারভিউতে পড়েছি, আপনারই কথা, সম্ভবত টাইমস অফ ইন্ডিয়াকেই দিয়েছিলেন। তাতে বলেছেন যে আপনি, যে কলকাতাতে আপনার না পাওয়ার যে ব্যাপারটা, সেটা অনেকটাই বেশি, যার জন্য আপনার কিছুটা অভিমান আছে কলকাতার বিরুদ্ধে। না, আমার কোনো অভিমান নেই। আমি আপনাকে আবার বলছি, আমাকে এই প্রশ্নটা অনেকবারই করা হয়েছিল। আমার কোনো অভিমান নেই। তার একটা বড় কারণ হচ্ছে, আমি থিয়েটারের জন্য যে পরিমাণ সময় ব্যয় করি, সেই পরিমাণ সময় কোনো প্রফেশনাল ডিরেক্টর বা প্রডিউসার সেই পরিমাণ সময় আমাকে ছাড় দেবেন না। লীনা গঙ্গোপাধ্যায় বা আমাদের ম্যাজিক মোমেন্টস আমাকে যে ছাড়টা দেয়, সেই ছাড়টা আমাকে অঞ্জন দত্ত দিতেন তার যখন ছবি হতো, যে না, ও থিয়েটার করতে যাবে, আজকে ও থিয়েটার আছে, আজকে বিকেল 4টে ওকে ছেড়ে দিতে হবে। সুতরাং আমার কোনো অভিমান নেই, আমার কোনো মানে ওই হতাশাও নেই যে আমি কেন প্রত্যেকটা বাংলা ছবিতে অভিনয় করছি না। আপনার করতে পারলে ভালো হতো, আমার কি কিঞ্চিত কিঞ্চিত টাকা পয়সা হতো। কিন্তু আমার সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনার রেকগনিশনটাও কি আপনার মনে হয় যে আপনি যথেষ্ট পেয়েছেন আপনার কাজের তুলনায়? দেখুন, এই ক্ষেত্রে আমি একটা খুব সোজা কথা বলবো।
আমি যতদূর পর্যন্ত পারি অভিনয় শিখেছি। আমি রেকগনিশন শব্দ বলতে আপনি যেটা বলছেন স্বীকৃতি, আমার নিজের মনে হয় যে আমি অভিনয় শিক্ষার ক্ষেত্রে মান হিসেবে ক্লাস 12 বেশি পাশ করতে পারিনি, সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আমি 63 বছর বয়সে এসে বুঝতে পারছি যে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আমার যা শিক্ষা, অভিনয়ের শিক্ষা, আহ, আহ, সুতরাং তা আমার মনে হয় যে টেলিভিশন সিরিয়াল এবং থিয়েটার এবং সিনেমার যে দর্শকরা আমাকে স্বীকৃতি দিয়েছেন, সেটা আমার যতদূর যোগ্যতা তার থেকে বেশি বেশি স্বীকৃতি দিয়েছেন, আমার যোগ্যতার থেকে বেশি স্বীকৃতি দিয়েছেন। আপনার আরো একটা ইন্টারভিউতে আমি পড়েছি যে সেখানে আপনি বলেছেন যে আপনার যে তিন চারটে যে কাজের জায়গা কর্মক্ষেত্র, তার মধ্যে একটা কর্মক্ষেত্রে ইনকাম দিয়ে সেকেন্ড কর্মক্ষেত্রকে আপনার অনেকটা সাবসিডি মানে ক্রস সাবসিডি করতে হতো, যেমন সিরিয়াল বা সিনেমার দিয়ে আপনাকে নাটকের সাবসিডি দিতে হতো। এই ব্যাপারটা কি মানে কতটা মানে দেখুন, এটা বাংলা থিয়েটার যারা করে 2008 সালের পর রাজনৈতিক সিদ্ধান্তের কারণে বাংলাদেশে মাত্র যে 5-6 জন কেন্দ্রীয় অনুদান পেত, তার বদলে রাজনৈতিক কারণে বহু দল সেই মানে কেন্দ্রীয় অনুদান পাওয়া শুরু করে। আমরা 18 বছর ধরে বলে কিচ্ছু করতে পারিনি। হঠাৎ করেই একদিন ব্রাত্য বসু ফোন করে বলেন যে 34 বছর ধরে তো ওদের ইত্যাদি ইত্যাদি চাকরি কিচ্ছু পেলি না, এটাকে আমরা করে দিচ্ছি। এটা 2008-এ। আমরা ফাইনালি 2 বছরের জন্য সেই অনুদান পাই। তারপর আমাদের দলের নিজস্ব যারা যিনি যিনি দায়িত্বে ছিলেন, তার কৃপায় সেটাও চলে যায়। বাংলা থিয়েটারে 2008-এর আগে আহ, একমাত্র বামফ্রন্টের সময় বেশ কিছু থিয়েটারের দল যারা 25,000 টাকা পেতেন, যেটা তৃণমূল সরকার আসার পর অনুদান হিসেবে 50,000 করেছেন। কিন্তু আমরা বাংলা থিয়েটার যারা করেন, বাংলার মানে এই পশ্চিমবঙ্গে যারা থিয়েটার করেন, তারা তাদের অধিকাংশই বউয়ের গয়না বন্ধক রেখে থিয়েটার করেন। সুতরাং এটা নতুন কিচ্ছু নয়। যা রোজগার করতে হবে তার থেকে আহ মোটামুটি মানে 60 ভাগ টাকা যদি না ব্যয় করতে পারা যায়, তাহলে একাডেমি, মধুসূদন, রবীন্দ্র সদন এবং অন্যান্য হলে থিয়েটার করা যাবে না। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাটা কি অ্যাকচুয়ালি বাঙালি যে মানে দর্শক তাদের ইনসেনসিটিভিটিকে কি আপনি দায়ী করবেন, না এটার পিছনে অন্য কিছু দায়ী, যে তারা এই ধরনের না জিনিসকে না না অ্যাপ্রিসিয়েট? না 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 আমার মানে জানগুরু উৎপল দত্ত একটা কথা বলতেন যে আরে 2-4টে নাটক লাগাতে হবে তো, জনসাধারণের মাঝখানে 2-4টে নাটককে জনপ্রিয় করতে হবে তো, তবে তো মানুষ আসবে। তা সুতরাং ইনসেনসিটিভিটির কোনো জায়গা নেই। যদি আপনি ভালো অভিনয় করেন, ভালো প্রযোজনা করেন, আমি দেখেছি, ধরুন হনুয়াকা বেটা, আপনি আজকে আহ, মানে ওই ওই সময়ের যে কোনো বাঙালিকে যদি জিজ্ঞেস করেন, তাহলে হনুয়াকা বেটা দেখেননি এটা হতে পারে না। আপনি উত্তরবঙ্গের কোথাও গিয়ে এই সদ্য প্রয়াত যে হরিমাধব মুখোপাধ্যায়, তাদের যে বালুরঘাট তৃতীর্থের যে প্রযোজনা, তাদের অধিকাংশ মানুষ উত্তরবঙ্গের মানুষ দেখেছেন, কারণ সে প্রযোজনাগুলোর মান ছিল। আপনার প্রযোজনা খারাপ হবে অথচ আপনি গাল ফুলিয়ে বলবেন আমার নাটক কেউ দেখতে এলো না, এটা তো হতে পারে না। এই গরুর গাড়ির হেডলাইট, শরৎ জেঠু, আমার মা অভিনয় করতেন, প্রথম 3টে শো আমার মা অভিনয় করেছেন। শরৎ শরৎ জেঠু রাস্তায় দাঁড়িয়ে থাকলে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন দেখলে 10, দেখলে 10, হাতে টিকিট নিয়ে মুক্তাঙ্গনের সামনে দাঁড়িয়ে। সেই গরুর গরুর গাড়ির হেডলাইট আজকের তারিখে
মানে 1,000 রাত্রির অভিনয় হয়ে গেছে হাউসফুল হয়ে। প্রযোজনা নির্ভর করে। এটা বাঙালি দর্শক ইনসেনসিটিভ বলে কোনো লাভ নেই। আচ্ছা, চন্দ্রবাবু, একটা কথা আমার একটুখানি আপনার অভিজ্ঞতা তবে থেকে হ্যাঁ, আমি। একটা কথা আমি আপনাকে বলে রাখি, হ্যাঁ, বল। এই রোগটা এই রোগটা বাঙালি বিশেষ করে নিম্ন মধ্যবিত্তদের মধ্যে আছে, যে পাস নিয়ে তারা থিয়েটার দেখবেন। তাদের এই ধারণাটাই নেই। তারা সর্বত্র খোঁজেন। এই বিশেষ একটি শ্রেণী লোকজন আছে যারা সর্বত্র খাবলে খাওয়ার জীবনযাপন করে থাকেন। এরা সর্বত্র চেষ্টা করেন যেখান থেকে যতটুকু সুবিধা আদায় করা যায়। তো এদের মধ্যে একদল আছেন, এরা সবাই নয়, এদের মধ্যে 1-2%, 98% লোক অন্যরকম, 1-2% আছেন যারা পাস জোগাড়ের খুব চেষ্টা করেন। তারা একবারও ভেবে দেখেন না যে এই ছেলে মেয়েগুলো নিজেদের পকেটের পয়সায় থিয়েটার করছে, আচ্ছা আমি একটু এদের একটু সাহায্য করি, যদি ও প্রযোজনা ভালো লেগে থাকে তাহলে আরেকটু দিয়ে সাহায্য করি। এই সামান্য একটা পার্সেন্টেজ আছে, 1-2% আছে। আচ্ছা, চন্দনবাবু, একটা জিনিস আমার কৌতূহলের ব্যাপার আছে, আপনার অভিজ্ঞতা থেকে আমি শুনবো এটা, যে সমাজের যে আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে কি এই ধরনের নাটক, সিনেমা, থিয়েটার এগুলোর অ্যাপ্রিসিয়েশন বাড়ে? না ক্রাইসিসের সময় তো সেটা যদি, তারা যদি সত্যিকারের নাট্যমোদী হয় তাহলে অর্থনৈতিক অবস্থার জন্য তার কোনো রকম হেরফের হয় না? যেমন এখন তো যে ইয়েতেও, মানে যে রাশিয়ার সঙ্গে যে যুদ্ধটা হচ্ছে, তা সেখানে তো দেখা যাচ্ছে, সেখানেও তো আপনার ধরুন প্রচুর পরিমাণে দর্শকরা তো নাটক, সিনেমা এগুলো সমস্ত দেখছেন। তাহলে বাঙালির হঠাৎ এই ধরনের ব্যাপারটা হলো কেন? এই যে আপনি এখন এই মুহূর্তে যে প্রসঙ্গটা আনলেন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, সেখানে কারা নাটক দেখছে, ইউক্রেনিয়ানরা না রাশিয়ানরা? সেটা তো বলতে পারবো না, তবে না, ওখানে আপনি তো তাহলে প্রসঙ্গটা যে আনলেন, সেটা প্রসঙ্গটা কিসের ভিত্তিতে আনলেন? আমি এখানে এমনি এমনি ধরুন, এই যে আপনি বললেন যে সবারই প্রয়োজন হচ্ছে যে একটা করে যেটা পাস পাই, এই পাসের আমি ব্যাপারটা। আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি কিঞ্চিত সুবিধা পেয়েছি পশ্চিমে যাতায়াত করার। হুম, হুম, ইউরোপ এবং আমেরিকা, হুম, চীন, হুম, এইসব জায়গায় যাতায়াত করার একটু সুবিধা পেয়েছি। হুম, হুম, আহ, সেখানে স্কুল লেভেল থেকে যেহেতু নাটকটা একটা অপরিহার্য অঙ্গ হয়ে থাকে, আহ, মানে উচ্চশিক্ষা পর্যন্ত, সেহেতু সেখানে নাটকের প্রতি ভালোবাসা, সেটা সমাজের মধ্যেই গড়ে ওঠে। ফলত সেখানকার মানুষ, তারা নাটক দেখেন এবং নাটকটাকে তাদের জীবনের একটা অন্যতম জরুরি বিষয় বলে, তারা সাংস্কৃতিক বিষয় বলে তারা মনে করেন। আমাদের দেশে এই এখনো, আমি বর্ধমানেই কথাই বলছি, আমি বর্ধমানে একটা সময় গিয়ে একটি অভিনয় শিক্ষার স্কুল তৈরি করতে চেয়েছিলাম। মিজারেবলি ফেল করেছি। তার কারণ হচ্ছে তৎকালীন সময়কার যিনি জেলা সভাধিপতি ছিলেন, তার মনে হয়েছিল যে সিপিআইএম কে এড়িয়ে বর্ধমানে কিছু করা, এটা কি করে যায়। আজকে যেমন টিএমসির মনে হয়ে থাকে যে টিএমসি কে এড়িয়ে কি করে বর্ধমানে কিছু করা যায়। তো আমি সেটা যখন ওইখানে স্কুল করতে যাই, বা আমি বিভিন্ন জায়গায় যখন কথা বলতে যাই, তখন আজকের তারিখেও এই থিয়েটার করাটা বাড়ির পুরুষদের জন্য যদি বা ঠিক, মহিলারা তো একেবারে মানে চরিত্রহীন হয়ে যাবেন, এইটা হচ্ছে ধারণা। এবং অধিকাংশ যে নাট্য দলগুলি জেলায় রয়েছে, সেখানে দেখা যায় যে পরিবারের মহিলারাই অভিনয় করেন। পরিবারের বাইরে থেকে কিছু, মানে খুব সামান্য সংখ্যক, আমি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কথাটা বলছি, সামান্য সংখ্যক মহিলা, তাদের আবার যদি বর অভিনয় করেন তাহলে তাহলে তারা অভিনয় করার সুযোগ পান, না তাহলে হলে পায় না। সুতরাং আজকের তারিখ পর্যন্ত
ভারতীয় মানুষে এই মানে থিয়েটার করা, সিনেমা করা, এটা খুব মানে কি বলা উচিত, মানে যাদের চরিত্রহীন মানুষজন করে থাকেন। আচ্ছা, এইটা হচ্ছে এখানে আমি বলবো, আমার বেসিক কনসেপ্ট। আমার হাতে আর মাত্র 5 মিনিট সময় আছে। তার মধ্যে তিনটে প্রশ্নের উত্তর আপনাকে আপনার কাছ থেকে নিতেই হবে। এক হচ্ছে যে যাদের সঙ্গে আপনি ডায়ামেট্রিক্যালি অপোজিট, যে পলিটিক্যাল বা অন্য ফিলোসফিক্যাল বা অন্য যে কোনো জায়গাতে চিন্তা ভাবনাটা হচ্ছে ডায়ামেট্রিক্যালি অপোজিট, তাদের সঙ্গে কাজের সময়তে কি সেই অপোজিট চিন্তা ভাবনাগুলো কি আপনার মধ্যে কাজ করে? যেমন ব্রাত্য বসুর কথা বললেন, ব্রাত্য বসু নিশ্চয়ই আপনার সঙ্গে একই চিন্তা ভাবনা শেয়ার করেন না। একই রকম ভাবে অপর্ণা সেনও তাই, আপনি অপর্ণা সেনের আন্ডারে প্রথম অভিনয় কথা, করেছেন। আমি ব্রাত্য বসুকে মনে করি যে ও আমার থেকে অনেকটাই ছোট। প্রথমত মনে করি আমাদের প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ নাটককার। ওর বাংলা লেখার হাত, মুহূর্ত তৈরি করার ক্ষমতা অসাধারণ। আমার যতক্ষণ থিয়েটার নিয়ে কথা হচ্ছে ততক্ষণ ব্রাত্য বসুর সঙ্গে কোনো কথা বলতে অসুবিধা হয় না। যদিও ব্রাত্য বসু তার নাটকে যে রাজনীতিটা শুরু করেছেন 2008 সাল থেকে, সেই নিয়ে আমার অনেক রকম কথা বলার বিষয় আছে। আহ এক রানী ক্রেউসা ছাড়া। আহ দুই হচ্ছে, এই মুহূর্তে আমি দুজন তৃণমূলের মানে সিরিয়ালে দুজন তৃণমূলের এমএলএ এর সঙ্গে অভিনয় করি। আমার কাজ করার সময় আমি একজন প্রফেশনাল মানুষ, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, একটা চরিত্র করতে দেওয়া হয়েছে, বিনিময়ে আমার গ্রাসাচ্ছাদন হয়। সুতরাং সেখানে আমার কোন বুঝতে রকম পেরেছি। আর সুবিধা বা অসুবিধার প্রশ্নই ওঠে না। আপনি ট্রু প্রফেশনাল। অপর্ণা সেনের সম্পর্কে কি আপনি একই কথা বলবেন? কারণ অপর্ণা সেন তো ধরুন, আপনি তো তার থেকে অনেক ছোট, অথচ তার যে চিন্তা ভাবনা বা তার যে কাজকর্ম, আশা করি তার সঙ্গে আপনার মানে সেটের বাইরে আপনার সঙ্গে তার কোনো জিনিসই কমন নয়, চিন্তা ভাবনার দিক থেকে বলছি। প্রথমত অপর্ণা সেন আহ, ভারতীয় বুদ্ধিজীবী বলতে যা বোঝায় তাদের মধ্যে একজন অগ্রগণ্য মানুষ বা মানুষই। এবং উনি একটিমাত্র সিনেমায় আমাকে অভিনয় করার সুযোগ দেন, আর একটি সিরিজে খুব ছোট্ট একটা অংশ আমাকে নির্দেশনার কাজের জন্য ডেকে নিয়েছিলেন। আহ কিন্তু আমি যদি তার বাইরে তার সঙ্গে কথা বলি, যদি উনি উপস্থাপিত করেন সেরকম ধরনের কোনো কথা, তাহলে আমার কথাটাই আমি বলবো। যদিও কোনো দিন আজ পর্যন্ত যখনই দেখা হয়েছে কখনো সেই প্রসঙ্গ উত্থাপিত করেননি, বা আমরা এতটা সময়ও থাকিনি যেখান থেকে এই প্রসঙ্গ উত্থাপিত হতে পারে, তাহলে আমি আমার কথাটাই বলবো, উনি ওনার কথাটা বলবেন। ওকে। এইবারে আমি লাস্ট কোশ্চেনটা করছি এই কারণে যে এটা করে পরবর্তী আপনার সঙ্গে অতি অবশ্যই, আপনি না চাইলেও আমি আপনার পিছনে লেগে থাকবো। কারণ আপনার সোশ্যাল আউটলুকটাকে আমি একটুখানি মানে বুঝতে বা তুলে ধরতে চাই। তাহলে আমি আপনাকে বলছি হ্যাঁ, বলুন। আমি 16টা নাটক এখনো পর্যন্ত লিখেছি, যার মধ্যে 14টা নাটক যাকে বলে আহ অনুবাদ, শব্দটা ভুল, আমি ট্রান্সক্রাইব করেছি 14টা নাটক অন্য নাটকের থেকে, যেগুলো অধিকাংশই বিদেশি নাটক। দু একটি ভারতীয় নাটক আছে। আহ সুতরাং নাটককার হিসেবে আপনি আমাকে নাট্যকার হিসেবে বলুন, মানে নাট্যটা যে তৈরি করে আর নাটক যে লেখে সে নাটককার। উনি নাটককার, যদিও কিছু কিছু ক্ষেত্রে উনি নাট্যকারও ছিলেন। হযবরল বলে একটি দল তৈরি হয়েছিল, বা এখনো আছে আমি ঠিক জানি না। আহ, আর আমি হচ্ছে মূলত নাট্যকার, মানে সাধারণের পরিভাষায় আমি নির্দেশক এবং অভিনেতা থিয়েটারে। আহ, আর ধন্যবাদ জানানোর সুযোগ পাবো না, কারণ যে কোনো মুহূর্তে হয়তো বন্ধ হয়ে যাবে। আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমার অনুরোধে এই চ্যানেলে এসেছেন। কিন্তু এর পরবর্তীকালে যখন আপনার সঙ্গে আবার কথা হবে, তখন আপনি ইউ আর এ ভয়েস অফ কনসায়েন্স, সেই ব্যাপারটা নিয়ে কথা হবে। আজকে এই এপিসোডটা এখানে শেষ করছি। অশেষ ধন্যবাদ। নমস্কার।